নমস্কার। আজকের পর্বটি শুরু করার আগে একবার মনে করিয়ে দিই আগের 3টি পর্বে আপনারা কি দেখে। আমরা বেরিয়েছি ইয়ার এন্ড ট্রিপে 2025 ডিসেম্বর 26 আমরা কলকাতা থেকে ড্রাইভ করে গেছিলাম জয়দেব কেদুলি। সেখান থেকে আমরা সংলগ্ন জায়গাগুলি ঘুরে দেখি এবং তার পরের দিন অর্থাৎ 27 ডিসেম্বর আমরা যাই শান্তিনিকেতনের দিকে এবং কভার করি বেশ কিছু সুন্দর টুরিস্ট স্পট। এর পরদিন অর্থাৎ 28 ডিসেম্বর আমরা জয়দেব থেকে গেছিলাম বাঁকুড়ার জয়পুর জঙ্গলে। সেখানে একটি বিখ্যাত রিসর্ট আছে, তার নাম হলো বনলতা। সেই দিনটা আমরা বনলতাতেই কাটিয়েছিলাম। বনলতা রিসর্টটা এতটাই বড় যে পুরো রিসর্টটা ঘুরে দেখতে দেখতে আমাদের সারাদিন কেটে গেছিল। আর আজকের এই ভিডিওটা যেটা হতে চলেছে সেটা হবে এই সিরিজের শেষ ভিডিও। দেখতে থাকুন পুরো ভিডিওটা। গুড মর্নিং। আজ 29শে ডিসেম্বর সোমবার, বাজে এখন সকাল 6:45। বাইরের টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা তো আছি জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে। বাইরে একদম হাত পা জমে যাচ্ছে 10 ডিগ্রিতে। এর কারণ শুধু ঠান্ডা নয়, তার সঙ্গে কনকনে একটা বেশ জোরে হাওয়া দিচ্ছে। তো সেই জন্য একদম খুবই ঠান্ডা লাগছে। আমি এসছি একটু বাইরেটা ঘুরে দেখার জন্য, একটা ছোট্ট মর্নিং ওয়াকের জন্য। আজকের প্ল্যান হলো এই যে এখান থেকে যাব বিষ্ণুপুর, আর বিষ্ণুপুর ঘুরে WBTDCL এর রিসর্টে, WBTDCL এর প্রপার্টিতে আমরা লাঞ্চ করব। তারপরে বিষ্ণুপুর মেলা দেখব। বিষ্ণুপুর মেলার আজকেই শেষ দিন, দেখে আমরা চলে আসব বনলতাতে। তারপরে বাকি দিনটা এখানেই কাটাবো। আর কালকে আমাদের ফেরা, কালকে মঙ্গলবার। তো আমি আজকে সোমবার আর কালকে মঙ্গলবারে ছুটিও নিয়েছি। স্যারের পাতাটা দেখুন কীরকম নড়ছে, দেখলে বুঝতে পারবেন যে এখানে কীরকম হাওয়া চলছে ঠান্ডার সঙ্গে। এই রয়েছে আমার গাড়ি, গাড়ির মাথাটা দেখুন পুরো হিমে ভিজে গেছে। তাই সব কিছুই হোম গ্রোন, মাছ মাংস থেকে শুরু করে সবজি পাতি সব কিছু। আর কালকে খাবার দাবার খেয়েছি, এত সুন্দর খাবার দাবার। যাই হোক, আপনাদের একটা জিনিস দেখাতে নিয়ে এলাম, আমাদের রুমগুলো। আর এইখানে এটাই হচ্ছে এদের সব থেকে বড় পুকুর, যেখানে কাকারা এখন মাছ ধরছে। ওই দেখুন, ওই দেখুন, সাত সকালে জলে নেমে মাছ ধরছে। বলছে ঠান্ডাটা কালকের থেকে একটু কম আছে। আমার তো ওনাদের দেখেই শীত করছে। লেগে আছে মাঝাতে, কি করি বলি হবে। সত্যি বলতে এই খেটে খাওয়া মানুষদের দেখে অনেক ইন্সপিরেশন পাওয়া যায়। এদের মধ্যে অসীম জীবনী শক্তি। এত ঠান্ডার মধ্যেও কীরকম অবলীলায় কাজ করে চলেছে এরা। কাকারা জালটাকে যতটাই ছোট করে নিচ্ছে, তত মাছগুলি লাফিয়ে লাফিয়ে উঠছে। কত মাছ পড়েছে দেখুন। মাছ ধরার পরে বড় মাছগুলিকে ঢুকিয়ে দেওয়া হলো এই বাস্কেটে, আর ছোট মাছগুলো যেগুলো 700-800 গ্রামের, সেগুলোকে ছেড়ে দেওয়া হলো পুকুরে। প্রায় 7-8খানি এরকম বাস্কেট আর 2 বস্তা মাছ হয়েছিল সেদিন। এরপর আমি গেলাম আমার মেয়েকে ঘুম থেকে তুলতে, ও যাতে এই জিনিসটা সচক্ষে দেখতে পারে। দেখুন, এই মেয়েটাকে ঘুম থেকে তুলে এনেছি মাছ ধরা দেখাবার জন্য। কেমন লাগছে মাছ ধরা দেখে? ভালো। এরপর মাছ ধরা চললো আরও বেশ কিছুক্ষণ। ছোট মাছগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে পুকুরে। উঠেছে বেশ কিছু বাটা মাছ, যেগুলিকে ভরে নেওয়া হলো একটি বস্তায়। মাছ ধরা দেখে চান করে সবাই রেডি হয়ে গেছি, চলে এসেছে ব্রেকফাস্ট। পরাঠা, সঙ্গে এসছে একটা আচার, কিছু ফ্রেশলি কাট ফ্রুটস দিয়েছে, ড্রাগন ফ্রুটও দিয়েছে আবার।
দিয়া বলছি যে তরমুজগুলো রক্তাল্পতায় ভুগছে, আর আমার আর রায়ের জন্য এসছে ভেজ স্যান্ডউইচ। এখন সকাল 10টা, আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। আর এখনও আকাশে সেরকমভাবে রোদের কোনো দেখা নেই, একটু লাইটটা বেড়েছে, বাট ওয়েদারটা এখনও হেজি। বেলা 10টা বেজে গেল, এখনও ওয়েদারের কোনো ইমপ্রুভমেন্ট নেই, এখনও চারদিকটা হেজি হয়েই আছে। ভালোই লাগছে, এক অন্য রকমের এক্সপিরিয়েন্স। ট্র্যাডিশনাল রিসর্টও নয়, আবার হোটেলও নয়। আমরা এখন আছি বাঁকুড়া বিষ্ণুপুরের রাসমঞ্চতে। এখানে এসে আমরা টিকিট কেটে নিয়েছি, যা এখানে 3টি মন্দিরের জন্য ভ্যালিড। তো মল্ল রাজা বীর হাম্বির প্রায় 1600 খ্রিস্টাব্দে এই অনন্য ইটের রাসমঞ্চটি বানান, যা দেশের প্রাচীনতম ইটের মন্দিরগুলির মধ্যে ধরা হয়। রাস উৎসবের সময় একসময় বিষ্ণুপুরের সব রাধাকৃষ্ণের মূর্তি এনে এখানে একসাথে পুজো হতো। এই প্রথা 1932 সাল পর্যন্ত চলেছে। এরপরে ঘুরে দেখলাম ভেতরটা। রাসমঞ্চটি বাইরে খিলানের যে স্তর রয়েছে, এটা 3টে স্তর রয়েছে। এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এরপরে তৃতীয় স্তর। এরপরে হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। এটা হচ্ছে গর্ভগৃহ। 1600 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাসমঞ্চে সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহ এনে একসাথে সাধারণ মানুষের দর্শনাধিকার দেওয়া হতো। যেমনটি দেখালাম, এখানে 3টি স্তরের খিলান রয়েছে, যাতে সবাই মন্দিরটা সুন্দরভাবে পরিক্রমা করতে পারে। তো এই প্রথাও 1932-এর পরে বন্ধ হয়ে যায়। আর এখন টেরাকোটা শিল্প মন্দিরের গায়ে যেটুকু ছিল, খুবই সঙ্গীন অবস্থা, বাট তবুও সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। অনেক দিন পরে এলাম, 2017-র পরে এই আসছি। জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেন রয়েছে এই মুহূর্তে। রাসমঞ্চের এই দেওয়ালগুলিকে দেখুন, কালের ক্ষয়ে কতটা জীর্ণ, অথচ প্রতিটি ইটই যেন অতীতের গল্প বলে। ইটের জিনিস রাখা খুব মুশকিল, জানো তো, ক্ষয় হয়, খুব ক্ষয় হয়। এই দিকটাতেই আছে। হ্যাঁ, ওইখানে আরেকটু ভালো দেখলাম। রাসমঞ্চের এই দেওয়ালগুলো শুধু স্থাপত্য নয়, ইতিহাসের জীবন্ত দলিল। মঞ্চ দেখার পরে আমরা চলে এসেছি দলমাদল কামান দেখতে। দলমাদল মানে হচ্ছে শত্রুর দল নাশ করা। প্রায় 1742 সালে রাজা গোপাল সিংহ আমলে এই বিশাল লৌহ কামান বানানো হয় বর্গী আক্রমণ ঠেকানোর জন্য। লোককথায় বলা হয়, বর্গী অর্থাৎ মারাঠারা আক্রমণ করতেন রাতের বেলায়, আর এরকম আক্রমণ হলে স্বয়ং মদন মোহন দেব এই কামান চালিয়ে শহরটিকে রক্ষা করেন। তাই আজও এটিকে ঐশ্বরিক রক্ষা কবচের প্রতীক মানা হয়। এই দলমাদল শহরে কামানের পাশে রয়েছে বেশ কটি টেরাকোটার দোকান। টেরাকোটা হলো পোড়ামাটির শিল্প। প্রথমে মাটি ও বালি মিশিয়ে আর্দ্র করা হয়, তারপর সেই মাটিতে নকশা বা ভাস্কর্য খোদাই করা হয়। সেটিকে শুকিয়ে নেওয়ার পর চুল্লিতে উচ্চ তাপে পোড়ানো হয়, আর তখনই মাটি শক্ত হয়ে লালচে রং নেয়। এভাবেই তৈরি হয় টেরাকোটা স্থায়ী সৌন্দর্য। দলমাদল কামান দেখে আমরা চলে এসেছি ছিন্নমস্তার মন্দিরে। এটি একদম পাশেই। এক ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই তার মৌনী বাবার স্বপ্নাদেশে 93 বছর বয়সে 1973 সালে জয়পুর থেকে মূর্তি নিয়ে এসে এখানে মন্দিরটি নির্মাণ করেন। বলা হয়, বন্দীদের তৈরি টগর ফুলের মালা দিয়েই এখানে মা পূজিত হয়। ভেতরে মায়ের ছবি তুলতে যাচ্ছিলাম, তো পুরোহিত মশাই বললেন মায়ের ছবি তুলবেন না, ছিন্নমস্তার ছবি রাখতে নেই, তাতে নাকি সংসারে অশান্তি হয়। ছিন্নমস্তা হলো তন্ত্রধারার এক ভয়ঙ্করী রূপ। নিজের শিরচ্ছেদ করে রক্তধারা থেকে ভক্তদের তৃপ্ত করেছেন এই দেবী। এই মূর্তি শক্তি পূজার উচ্চতান্ত্রিক ধারা বোঝায়। মল্লযুগ থেকে শাক্ত ও বৈষ্ণব দুই ধারার সহাবস্থানের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন এই ছোট্ট মন্দিরটি। ছিন্নমস্তার পরে আমরা চলে এসেছি নন্দলাল মন্দিরে। নন্দলাল মন্দিরটি এক রত্নের প্রথম ধাপ। 1700 শতকের এই সাধারণ ল্যাটেরাইট ইটের মন্দির শুরু হয়েছে বিষ্ণুপুর থেকে।
আচ্ছা, বলে রাখি, একরত্ন মন্দির মানে মন্দিরের মাথায় একটি চূড়া। রায়া ও তার মিমির সঙ্গে এই বাঁকুড়ার পুরনো মন্দিরগুলিকে মুগ্ধ হয়ে দেখছে, আর তৈরি হচ্ছে অনেক স্মৃতি যা এই ব্লগে রয়ে যাবে। দেখুন কি সুন্দর কুলুঙ্গি। আমি জানি না এই জেনারেশন আর কুলুঙ্গি দেখতে পাবে কিনা। দরজাটা ছোট্ট একটা দরজা। মামনি কি টিকটিকিকে প্রণাম? কোথায় টিকটিকি? জীবের মধ্যে শিব আছে। কোথায়? এই তো বহুরূপী। ওটা টিকটিকি নয়, বহুরূপী। ওটা আঞ্জনি বা হ্যাঁ গিরগিটি। এই দিশা তোর বন্ধু? হ্যাঁ। এখানে একটু হলেও কাজ রয়েছে সামনেটায়। দেখুন কাজটা কি সুন্দর। আমরা এখন চলে এসেছি রাধা মাধব আর কালাচাঁদ মন্দির। এটা ঠিক নন্দলাল মন্দিরের থেকে 270 মিটার দূরত্বে। কি সুন্দর। যেমন সুন্দর মন্দির আর তেমন সুন্দর এখানকার পরিবেশ। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি রাধা মাধব মন্দির। রাধা মাধব এবং কালাচাঁদ দুটি মন্দিরই একই জায়গায় অবস্থিত এবং দুটি মল্ল রাজবংশের টেরাকোটা স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। রাধা মাধব মন্দির 1737 সালে রানী চূড়ামণির আমলে তৈরি করা হয়েছিল। বর্গাকার একরত্ন শৈলীর এই মন্দির লাল পাথরে নির্মিত। খিলান ও স্তম্ভে রামায়ণ মহাভারতের চিত্রণ এখনও রয়েছে। মল্লভূমের অন্যতম রাধাকৃষ্ণের উপাসনা স্থল ছিল এই মন্দির। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার, যার শুরুতেই রয়েছে একটি সুন্দর নহবতখানা। কি সুন্দর লাগছে এইখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে। এখানে দেখা হলো পার্থপ্রতিম পালের সঙ্গে। ইনি ক্যানিং সুন্দরবন থেকে এসছেন সাইকেল চালিয়ে বাঁকুড়াতে এই ভাস্কর্য দেখার জন্য। আমি শুশুনিয়া, জয়চণ্ডী, অযোধ্যা পাহাড়, তারপরে মাঠা, 12 মাইলের জঙ্গল, মুকুটমণিপুর হয়ে এখানে এসে এটা আমার শেষ ডেস্টিনেশন। কতদিন? এটা আজকে 10 নম্বর দিন চলছে, এবার বাড়ি ফেরার পালা আর কি। এটা সাব্বাস। এই মন্দিরের কাজগুলি এখনো কিছুটা হলেও বোঝা যায়। এই দেখুন মন্দিরের গায়ের কাজ দেখুন। মন্দির তো ছোট বড় সব সাইজেরই হয়। মন্দিরের সামনে তুমি দেখো এইখানে দেখো, এই দেখো এইটা কি সুন্দর আছে এখন। ও মিমি মিমি বাহ, বলো লোকরা সামনে বসে কি করে? এই হচ্ছে গর্ভগৃহ। মন্দিরের বাইরের এই তুলসী মঞ্চটা দেখুন কি সুন্দর। রাধা মাধবের মন্দিরের অনতি দূরত্বেই রয়েছে কালাচাঁদ মন্দির। একচালা শৈলীর এই দক্ষিণমুখী মন্দিরে টেরাকোটা প্লাকে কৃষ্ণলীলা ও পুরাণ কাহিনী খোদাই রয়েছে। মল্ল রাজা রঘুনাথ সিংয়ের শাসনকালে এটি নির্মিত প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এটিতে ল্যাটেরাইট ও টেরাকোটা দুয়েরই কাজ দেখতে পাওয়া যায়। আছি এখন রাধা গোবিন্দ মন্দিরে। এটিও এক রত্ন শ্রেণীর একটি মন্দির, আর এখানে রয়েছে একটি রথ। একরত্ন মন্দিরই একরকম। মন্দিরের সামনে রয়েছে 3টে দরজার প্রবেশদ্বার। ওপরে বাংলায় কিছু লেখা রয়েছে, যে বাংলা পড়া আমার পক্ষে দুঃসাধ্য, কারণ এই বাংলা ভাষার সঙ্গে আমাদের বাংলা ভাষার কোনো মিল নেই। হয়তো প্রাচীন যুগে এইভাবেই লেখা হতো। আর একরত্ন মন্দিরের সামনে রয়েছে একটি করে নাটমঞ্চ। যেটা আলাদা এই মন্দিরের ক্ষেত্রে সেটা হচ্ছে এই রথটি।
চলে এসেছি এখন জোড়া মন্দিরে। এটার নাম জোড়া হলেও এখানে আসলে 3টে মন্দির রয়েছে। একটি বড় মন্দির আর এখানে রয়েছে 2টো ছোট মন্দির। আর এই জায়গাটা আমাদের ওই রাধা গোবিন্দ মন্দিরে পেছনের দিকটায়, খুবই কাছাকাছি এই জায়গাটা। রাধা গোবিন্দ মন্দিরের থেকে বেশি দূরে নয়। এসআইয়ের পক্ষ থেকে এগুলোকে রেস্টোরেশনের চেষ্টা করা হচ্ছে। বিষ্ণুপুর তোই মন্দিরের শহর। এই ছোট মন্দিরটিতে এখনো কারুকার্য খুবই সুন্দর রয়েছে। সামনের দিকটাতেই ভালো রয়েছে। এখানে গবেষণা করে যা দেখেছি, রাসমঞ্চের উত্তর দিকের একটা সার্কিট রয়েছে আর রাসমঞ্চের দক্ষিণ দিকের আর একটা সার্কিট রয়েছে। প্রথমে আমরা গেছিলাম দক্ষিণ দিকের সার্কিটটায়, যেখানে সমস্ত মন্দির ছিল ল্যাটেরাইট পাথরের তৈরি। আর এখন আমরা যাচ্ছি উত্তর দিকে। আমরা শুরু করছি শ্যামরাই মন্দির দিয়ে। আর উত্তর দিকের সবকটি মন্দিরই টেরাকোটার। শ্যামরাই মন্দিরটি একটি পঞ্চরত্ন মন্দির, অর্থাৎ এর 5টি চূড়া রয়েছে। মাঝখানে একটি প্রধান চূড়া আর চারদিকে 4টি চূড়া রয়েছে। এটিরও মন্দিরের প্রবেশপথ 3 খিলানযুক্ত একটি প্রবেশপথ। বাংলার টেরাকোটার কাজ দেখবার মতো। এখনো এই শ্যামরাই মন্দিরে টেরাকোটার কাজগুলি অনেকটাই সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে। আহা, দেখে মন ভরে যাচ্ছে। এখানে দেখানো হচ্ছে রাম রাবণের যুদ্ধ। দেখুন ডান দিকে এইটিতে রাবণের 10টি মাথা। অপূর্ব। এখনো কাজগুলো কি সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। মল্ল রাজা রঘুনাথ সিংহ 1643 সালে ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে এই পঞ্চরত্ন শৈলীর শ্যামরাই মন্দিরটি তৈরি করেন। মন্দিরের বাইরে বসেছে ছোটোখাটো মেলা, যেখানে বাঁকুড়ার বিভিন্ন শিল্পকে তুলে ধরা হয়েছে। শ্যামরাই মন্দিরের পরে আমরা চলে আসি রাধেশ্যাম মন্দিরে। রাধেশ্যাম মন্দির বাঁকুড়ার বিষ্ণুপুরে অবস্থিত একটি একরত্ন শৈলী টেরাকোটা মন্দির, যা মল্ল রাজা চৈতন্য সিং 1758 সালে নির্মাণ করেছিলেন। এই মন্দিরটিও ভগবান রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। বাংলার শেষের দিকের মহৎ টেরাকোটা শিল্পকর্মের এক অন্যতম নিদর্শন এই মন্দির। অন্যান্য মন্দিরের মতো এটাতেও রয়েছে একটি নাটমঞ্চ ও একটি তুলসী মঞ্চ। দেখে মনে হচ্ছে এএসআই কিছুটা হলেও চেষ্টা করছে এই টেরাকোটা শিল্পকে প্রিজার্ভ করার। এরপর আমরা চলে আসি মৃন্ময়ী মন্দিরে। মৃন্ময়ী মন্দিরে ঢুকতেই রয়েছে একটি ডোকরার দোকান। ডোকরা শিল্প বাংলার অন্যতম প্রাচীন ধাতব হস্তশিল্প, যা লস্ট ওয়াক্স কাস্টিং পদ্ধতিতে তৈরি করা হয়। এর ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। মহেঞ্জোদারোর বিখ্যাত নৃত্যরত কন্যাও কিন্তু এই ডোকরা শিল্পের একটি প্রাচীন নিদর্শন। এখানে ছোট ছোট শোপিসগুলিও প্রায় 2500-3000 টাকার থেকে শুরু। আর এই হলো মৃন্ময়ী মন্দির। মৃন্ময়ী মন্দিরটি বিষ্ণুপুরের সবচেয়ে প্রাচীন মন্দির, যা মল্ল রাজা জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দেবী দুর্গা মা মৃন্ময়ী রূপে পূজিত হয়। এটি বাংলার অন্যতম প্রাচীন দুর্গাপূজার কেন্দ্রবিন্দু। মন্দিরের পেছনে রাজবাড়িটি এখনো রয়েছে, যদিও ঢোকা নিষিদ্ধ। আচ্ছা, আমরা রাধেশ্যাম মন্দির, মৃন্ময়ী মন্দির দেখে এখন যাচ্ছি জোড়বাংলার দিকে। এই হলো জোড়বাংলা মন্দির। জোড়বাংলা মন্দিরটি বাংলা স্থাপত্য ও টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন। বাংলার চালাঘরে নকশা থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দির আজও দর্শনার্থীদের মুগ্ধ করে এবং বাংলার সংস্কৃতি ঐতিহ্যের গৌরব বহন করে চলে। বাংলার দোচালা ঘরের আদলে তৈরি এর টেরাকোটার ফলকে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলা চিত্রিত রয়েছে।
জোড়বাংলা মন্দির দেখতে দেখতে প্রায় বেজে গেছিল 2:30। আমাদের পেয়ে গেছিল খুব খিদে, তাই চলে এসেছি WBTDCL এর বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিতে। এটা হলো এদের ওয়েটিং এরিয়া, কারণ এখানে বিষ্ণুপুর মেলা চলার দরুন এখানকার রেস্টুরেন্টে খুব ভিড়। সেই দিন আমাদের খাওয়া শেষ করতে করতে প্রায় বেলা 3টে বেজে গেছিল। লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি রাধালালজি মন্দিরে। রাধালালজি বা লালজি মন্দির রাধাকৃষ্ণকে উৎসর্গীকৃত। রাধালালজি বা লালজি মন্দির রাধাকৃষ্ণকে উৎসর্গীকৃত আরেকটি গুরুত্বপূর্ণ একরত্ন মন্দির। 1800 শতকে মল্ল রাজপরিবার এটি নির্মাণ করেন। গম্বুজ, কার্নিশ আর টেরাকোটার ডিটেল থেকে মল্ল স্থাপত্যের পরবর্তী পর্যায়ে পরিবর্তন বোঝা যায়। এই মন্দিরটিরও সামনে একটি তুলসী মঞ্চ, একটি নাট মন্দির, আর ওইখানে রয়েছে ভোগ কক্ষ, যেখান থেকে ভোগ বিতরণ করা হতো। এরপর আমরা চলে এলাম ছোট পাথরের দরজা ও বড় পাথরের দরজা দেখতে। ছোট পাথরের দরজা ও বড় পাথরের দরজা বাঁকুড়ার বিষ্ণুপুরের দুর্গের প্রবেশের প্রাচীন প্রবেশপথ। এগুলি মল্ল রাজাদের সময় নির্মিত হয়েছিল এবং আজও শহরের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। দেখুন, বড় পাথরের দরজার দুপাশে ও উপরে প্রহরী বসানো থাকতো। তারা আগতদের পরিচয় যাচাই করত। আর বড় পাথরের দরজার চারপাশেও কামান বসানো থাকতো। শত্রু আক্রমণ করলে কামান দাগা হতো। বিশাল পাথরের খিলান ও মোটা কাঠের দরজা শত্রুর প্রবেশ ঠেকাতো। দরজার উপরে থাকতো ছোট ছোট ছিদ্র, যেখান থেকে সৈন্যরা তীর বা গরম তেল ফেলতে পারত। আর ছোট দরজার ব্যবহার ছিল সীমিত। এখান থেকে শুধু শহরে প্রবেশের অনুমতি দেওয়া হতো। এই দরজার সঙ্গে দুর্গের উঁচু প্রাচীর যুক্ত ছিল, যেখানে সৈন্যরা দাঁড়িয়ে নজরদারি করতে পারত। এখানে রাত্রিকালীন পাহারারও ব্যবস্থা ছিল। রাত্রে মশাল জ্বালিয়ে পাহারা দেওয়া হতো, যার নিদর্শন এখনও দেখবেন যে দেওয়ালে কালো মশালের আঁচ রয়েছে। আজকের দিনটা ছিল আমাদের বিষ্ণুপুর ভ্রমণের গল্প। সারাদিন রায়া আর মামুনিকে নিয়ে অনেক ঘোরা হলো। সবার মতামত শুনে এটা ঠিক করা হলো যে আমরা আর বিষ্ণুপুর মেলা ঘুরে দেখতে যাব না। তাই আমরা ঠিক করলাম বনলতাতে ফিরে যাওয়ার জন্য। আগের দিন আমরা দ্বিধায় ছিলাম যে গাইড নেব কিনা। শেষ পর্যন্ত আমি নিজেই গাইডের ভূমিকা নিলাম। ভেবে দেখলে ভালোই হয়েছে গাইড নেওয়া হয়নি, কারণ মামুনিকে আর রায়াকে নিয়ে 2-3 ঘন্টার মধ্যে সবকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব হতো না। নিজের মতো করে ঘুরে দেখাই ছিল আমাদের জন্য সবথেকে উপযুক্ত সিদ্ধান্ত। আজ এখন বিকেল 5টা, আমরা জাস্ট ফিরে এলাম বনলতায়। এখন বনলতার মধ্যেই ঘুরছি। বাকিরা গেছে ঢেঁকি দেখতে। কালকে রাতে এখানে দোল খেয়ে গেছে, এখন আবার এখানে দোল খেতে এসছে। ওর এই দোলনাটাতে দোল খেতে খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা অনেকটা চওড়া, তোমার খুব আরাম লাগবে। দোল দোল দোলুনি, রায় ছোটতে একটা গান গাইতো, দোল দোলুনি এখনই তখনই। তুমি করতে ছোটতে। 5:20 এখনো জমজমাট বনলতা রেস্টুরেন্ট, আর এখনো দলে দলে লোক আসছে। যদিও ভিড়টা কালকের থেকে অনেকটাই কম, কিন্তু এখানে লোক সবসময় আসছে। এখানে একটা সেদিন দেওয়ালি খান দেখলাম, বনলতা নেভার স্লিপস। যাই হোক, 29শে ডিসেম্বরের ব্লগ এখানেই বন্ধ করলাম। আজকে 30th ডিসেম্বর, বছরটা প্রায় শেষ হয়ে এলো। তো এটা আমাদের বছর শেষের ট্রিপ ছিল। আজকে এই বনলতাতেই আছি এই মুহূর্তে, বনলতা রিসর্ট, জয়পুর, বাঁকুড়া। একটু পরে আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। গতকাল বিকেলে বিষ্ণুপুর থেকে ফেরার পরে আমরা বনলতাতেই ছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। তো তখন আর কোনো ব্লগ করা হয়নি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি একটু বনলতার চারদিকটা
ঘুরে দেখতে। বাজে এখন সকাল 6:15। স্টাফেরা চারিদিক পরিষ্কার করছে। এখানে এক কাকা সুন্দর খেজুর রস বিক্রি করছে, কিন্তু আমি আজকে নিলাম না, কারণ লং ড্রাইভ আছে। বাই চান্স রিস্ক নেওয়াটা ঠিক হবে না। খুব সুন্দর লাগলো বনলতা রিসর্ট। ভালো লাগলো কালকের বিষ্ণুপুর ভ্রমণ। এবার বাড়ি ফেরার পালা। পুকুরের ওপরে কীরকম কুয়াশা জমেছে দেখুন। আর এই দেখুন টমেটো গাছে টমেটো ঝুলছে, কি সুন্দর লাগলো। আমাদের ব্রেকফাস্ট ডান। বাজে এখন 9:45 মতো। এরপরে আস্তে আস্তে আমরা গুছিয়ে মালপত্র গাড়িতে তুলব। তারপরে ওই দিকের যে পোলট্রি ফার্মটা আছে সেটা একবার ঘুরে দেখব। তারপরে বেরিয়ে যাব সোজা কলকাতার উদ্দেশ্যে। আমাদের এই বনলতা আর জয়দেবের বেড়ানোর সিরিজটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। রুমের দাম একটু ওভার প্রাইস লাগলেও বনলতা রিসর্টটা কিন্তু ওভারঅল বেশ ভালো লাগলো। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা সবাই এসে একবার ঘুরে যাবেন বনলতা রিসর্টে। জায়গাটা অনবদ্য। সব থেকে ভালো লাগে এখানকার পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম আর হোমগ্রোন ভেজিটেবলস দেখতে। গাড়ির মিটার রিডিং নিয়ে নিলাম। এবার আমরা স্টার্ট করছি। বাজে প্রায় বেলা 11টা। বাই বাই বনলতা রিসর্ট, বাই বাই জয়পুর বাঁকুড়া। অনেক বছর পর আবার এসে খুব ভালো লাগলো। এবার আমরা ধরলাম কলকাতার পথ। আজকে আমরা আরামবাগ হয়ে কলকাতা যাব। জানি রাস্তাটার অবস্থা খুব ভালো নয়, কিন্তু এই রাস্তাটাই শর্টেস্ট। আজকের এই ভ্লগটা আর এই গোটা সিরিজটা কেমন লাগলো জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে, অন্য কোনো উপলক্ষে। আজ এখন বিকেল 4টে। আমরা আধ ঘন্টা হলো এসে পৌঁছেছি। রায়ার খুব খিদে পেয়ে গেছিলো, এসেই রায়া খেতে বসে গেছে। আর রায়ার জন্য বানিয়ে দেওয়া হয়েছে গরম গরম ম্যাগি। ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই বনলতা জয়পুর ফরেস্ট সেটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। ও দাঁড়ান, আরেকটু আছে। Thank you for watching. Bye bye.